আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইসরাফিল মাসুম। আজকে কথা বলবো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গবেষণা অথবা রিসার্চ কেন গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সাথে আছেন স্যার, আপনার পরিচয়টা স্যার? আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। স্যারের কাছে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে, আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম এবং আমাদের বাংলাদেশে অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়তে কিছু ব্যাপার আছে গবেষণা করার, বাট প্রাইভেট ইউনিভার্সিটিতে সেটা একেবারেই রেয়ার। সো এই বিষয়গুলো স্যারের কাছ থেকে জানতে চাইবো যে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিভাবে তাদের রিসার্চ ক্যারিয়ারটাকে দিন দিন উন্নত স্টেজে নিয়ে যেতে পারে, যেটা তাদের হায়ার এডুকেশনে লাগবে, জব সেক্টরে লাগবে, গ্লোবাল জবের ক্ষেত্রেও, যেমন ইন্টারন্যাশনাল যেই গ্লোবাল কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এ ধরনের পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা আমরা বুঝতে পারি যখন আমরা হায়ার এডুকেশনে যাব বা অন্য কোথাও যাব, তখন বুঝতে পারি। সো এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা, যে আমরা বিশ্ববিদ্যালয় বা কলেজ লেভেলে কোন জায়গা থেকে আমরা শুরু করতে পারি গবেষণাটা, সেটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কেন গুরুত্বপূর্ণ রিসার্চ। সবার আগে প্রশ্নটা হলো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রিসার্চ বা গবেষণা কি আসলে দরকার আছে স্যার? জি, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গবেষণার কোনো বিকল্প নেই। তবে দুঃখের সাথে বলতে হয় যে উন্নত বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তুলনা করি, তাহলে কিন্তু আমরা একটা বড় গ্যাপ এখানে দেখতে পাই। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনি একটু আগে বললেন যে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রেই কিন্তু একই রকম সমস্যা। সেটি হচ্ছে, আমাদের দেশের শিক্ষার্থীরা সাধারণত ব্যাচেলর প্রোগ্রামের একেবারে শেষের দিকে এসে, অর্থাৎ অনার্স ফাইনাল ইয়ারে গিয়ে প্রথম একটি রিসার্চ মনোগ্রাফ অথবা থিসিস অথবা প্রজেক্টের সাথে সম্পৃক্ত হয়। এর আগে সাধারণত কেউ রিসার্চ করতে চায় না বা করার চেষ্টাও করে না। আর মাস্টার্স লেভেলে গিয়ে দেখা যায় যে অনার্সের রেজাল্টের ভিত্তিতে কিছু সংখ্যক শিক্ষার্থী রিসার্চ করার সুযোগ পায়। কিন্তু আপনি যদি উন্নত দেশের সাথে তুলনা করেন, উন্নত দেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে এই পরিস্থিতিতে বা এই অবস্থায় আসার অনেক আগেই কিন্তু তারা বিভিন্ন রকমের রিসার্চ করে ফেলে, তারা বড় বড় জার্নালে পাবলিকেশন করে ফেলে। এমনকি বিশ্ববিদ্যালয়ে এনরোল হওয়ার আগেও বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তারা কিন্তু বড় বড় ধরনের ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ করে ফেলে। তাহলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের কোন সময়টাতে রিসার্চ শুরু করবে? এটি আসলে স্পেসিফিক কোনো সময় নেই, যে কোনো সময় একজন শিক্ষার্থী শুরু করতে পারেন। তিনি যদি চান যে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই রিসার্চের ব্যাপারে জানবেন কিংবা রিসার্চ করার চেষ্টা করবেন, সেটিও তিনি করতে পারেন। আবার যদি তিনি মনে করেন যে একটু কিছুদিন গেলে, দু একটা সেমিস্টার গেল, একটু অ্যাডাপ্টেশন হলো, তারপরে তিনি শুরু করবেন, সেটিও তিনি করতে পারেন। আসল কথা হচ্ছে, আপনার যে স্বাভাবিক একাডেমিক পড়াশোনা, সেটির কোনো ক্ষতি না করে তার পাশাপাশি আপনি একটু একটু করে রিসার্চ সম্পর্কে জানার চেষ্টা করবেন, রিসার্চ মেথোডোলজি সম্পর্কে জানার চেষ্টা করবেন এবং পাশাপাশি নিজে রিসার্চ করা শুরু করে দিতে পারেন। তো মূল সামারিটা হচ্ছে যে এর জন্য কোনো নির্ধারিত সময় নেই, আপনি যে কোনো সময় এটি শুরু করতে পারেন। তার মানে হচ্ছে, যত আর্লি শুরু করেন ততই আপনার রিসার্চ প্রোফাইলটা দিন দিন ভারী হতে থাকবে। জি, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন আমরা আসব যে এই গবেষণাটা করে আপনার কোন কাজে লাগবে, অর্থাৎ স্যারের কাছ থেকে আমরা শুনবো আপনি কেন আপনার পড়াশোনার পাশাপাশি এই গবেষণাকে প্রাধান্য দিবেন, এই বিষয়টা শুনতে চাইবো। কারণ হলো, আমরা এখন সাফার করছি, যেমন আমার বিশ্ববিদ্যালয় শেষ, আমি এখন সাফার করছি যে আমার কোনো পেপার নেই। সো এই বিষয়টা কেন করবে রিসার্চ? জি, গবেষণা হয়তো সবার জন্য নাও হতে পারে, তবে যারা বেসিক্যালি একজন একাডেমিশিয়ান হতে চান, একজন স্কলার হতে চান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান, পরবর্তীতে একজন গবেষক হতে চান, এরকম যাদের ইচ্ছা আছে, পাশাপাশি যারা উন্নত বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যে বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকে, সেখানে যদি আপনি সুযোগ নিতে চান, সেখানে আপনি মাস্টার্স প্রোগ্রাম অথবা পিএইচডি প্রোগ্রামে যদি আপনি পড়াশোনা করতে চান, তখন কিন্তু আপনার এই গবেষণার আউটপুট অথবা আপনার এই পাবলিকেশনগুলো খুব বেশি কাজে লাগে। অর্থাৎ স্যারের কথাটা যদি আমি সামারি করি, আপনি হায়ার এডুকেশনের ক্ষেত্রে রিসার্চের কোনো বিকল্প নেই। একাডেমি, আপনি যদি শিক্ষক হন তার ক্ষেত্রে এটার কোনো বিকল্প, মানে আপনি
অবশ্যই এটি গবেষণা করতেই হবে। এছাড়াও আপনি যদি কোনো প্রতিষ্ঠানের গবেষক হিসেবে নিয়োগ পেতে চান বা নতুনত্বতা নিয়ে কাজ করতে চান ইনোভেশন টিমে, রিসার্চ টিমে, তাহলেও এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে যারা চাকরি করে তাদেরও যদি 2-4টা পাবলিকেশন থাকে তাতেও কেউ দোষের কিছু না, তাদের আর্লি জব হবে, ভালো কোম্পানিতে চাকরি হবে, ব্যাপারটা অনেকটা এরকম। সো বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় যদি আপনি চিন্তা করেন আপনি শিক্ষক হবেন, হায়ার এডুকেশনে যাবেন, অর্থাৎ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে শিক্ষক হবেন, তাহলে আপনি এখন থেকে আপনার যে রিসার্চ ক্যারিয়ার সেটার দিকে মনোযোগ দিতে পারেন। আমাদের দেশে শিক্ষার্থীরা ফাইনাল সেমিস্টারে গেলে একটা থিসিস করে সেটা পর্যন্ত রিসার্চে পাবলিশ করে না। এই বিষয়ে কী বলবেন স্যার? যে এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার। দেখা যায় যে অনেক শিক্ষার্থী এই ফাইনাল সেমিস্টারে গিয়ে এই যে রিসার্চ মনোগ্রাফ অথবা থিসিস করে সেটি প্রপার ওয়েতে করে না। অনেকে দেখা যায় যে অন্যদেরকে নিয়ে করিয়ে নেওয়ারও প্রবণতা থাকে, কপি করেন, ঠিকমতো যে মেথোডোলজিগুলো আছে সেগুলো ফলো করেন না। এই প্রবণতা কিন্তু আমি বলবো যে বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যেই দেখা যায়। তো এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। আপনি যদি একটু সময় ব্যয় করেন তাহলে কিন্তু এই বিষয়গুলো শিখে নেওয়া সম্ভব, এবং আপনি যদি শিখে ফেলতে পারেন একবার, তখন কিন্তু আপনার জন্য হায়ার এডুকেশনের এবং একজন স্কলার হওয়া, একজন অ্যাকাডেমিশিয়ান হওয়া, একজন রিসার্চার হওয়ার যে একটি বড় সুযোগ, সেটি কিন্তু অনেক বেশি প্রসারিত হবে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফাইনাল ইয়ারের যে থিসিসটা আছে সেটাকে পাবলিকেশনে কনভার্ট করবেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারাই এখন বর্তমানে থিসিস নিয়ে কাজ করছেন চেষ্টা করবেন আফটার থিসিস আপনি এটাকে পাবলিকেশনে কনভার্ট করতে। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।